মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হ্যালো, কে ফোন করেছে? কে ফোন করেছিল? দিদিভাই, দিদিভাই ফোন করেছিল। আরে কি হয়েছে বল না, কি হয়েছে বল না। একটা ফোন এসেছিল, আমার সম্ভব মনে হলো যে উল্টো দিক থেকে পুতুলের গলার আওয়াজ পেলাম, জানো। পুপুরের গলা। এই দাদাভাই, তুই আমাকে ফোনটা দে তো। এই দে। দেখ দেখ, এখানে অ্যাপে যা লোকেশন দেখাচ্ছে, এটা তো কলকাতার খুব কাছাকাছি রে। তুই শিওর যে পুপুর তোকে ফোন করেছিল? কি বলছিল দিদিভাই, কি বলছিল? শোন না আদি, এই নাম্বারটা দিয়ে কিছু করা যায়? পুলিশকে দিয়ে কিছু করা যায়? দেখছি কি করা যায়, নিশ্চয়ই করা যায়, যা করার আমি করছি। তাও এই নাম্বারটা ওটা তো লাগছে না রে। আরেকবার ট্রাই কর না। তাহলে তাহলে কি হবে আদিত্য? আমরা আমরা দিদিভাইকে খুঁজে পাবো তো? আমি বুঝতে পারছি না। আমি বলছি যে পুলিশকে বলে নাম্বারটা দে না, দেখ না ওরা যদি দিদি। কি হলো আদিত্য, উত্তর দাও, কাকে ফোন করলে? দাদা ভাই, আরে এই অপ্র, তুমি দাঁড়িয়ে আছো কেন? দেখছো দাদা ভাই এভাবে বেরিয়ে গেল, যাও না তুমি, যাও যাও যাও। থাক নন্দিনী, ও তো মেয়ে হারিয়েছে, ও এভাবে যাবে না তো কে যাবে বল? কি বলেছিস? ভালো আয়া পাওয়া গেছে, এটাকে রেখে দে। আর বেশি টাইপুস করলে না মুখে টাকা ঠুসে দিবি। আর মেয়েটা যদি না থাকতে চায় বস, কেউ কি আর এমনি এমনি থাকে রে? জোর করে রাখতে হয়। আর এদিকে তো ম্যাডাম কোনো ফোনও করছে না, আর যা যা বলেছিল তার কিচ্ছুই করছে না। এবার যা করার আমাকেই করতে হবে। কি করবে এখন? গাড়ি ঠিক করেছি, এই দুটোকে নিয়ে সোজা ভ্যানিস। বেরিয়ে কোথায় নিয়ে যাবে এরা আমাদের? তাহলে তখন যেটা বলেছিল সেটা কি সত্যি? অন্য কোথাও পাঠিয়ে দেবে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমরা কেন আমাকে মিথ্যে বললে? তোমরা আমাকে দার্জিলিং নিয়ে যাবে না? কেন মিথ্যে বললে? কেন বলো? কেন মিথ্যে বললে? তোমরা কেন মিথ্যে বললে বলো? এই কানের রেড করে দিতে পারো। বাবু সাহেব, বেবি আছে, এরকম নুলাবেন না। এই তোর কি চুপ কর বাস। बेबी रो रही है तो इसीलिए। বেবি रो रही है, तुम्हारा क्या हो रही है? छोड़ा तुम, বাংলা ঠাকুরের নাম বলছো কেন? রাধা মাধবের কোনো হিন্দি নাম নেই বস, এটা হতে পারে? রাধা? কে রাধা? এই কে ধরতো? এই এই ঘুমটা তোল, ঘুঙ্গাট উঠা। রে
ওই কে তুই? পুলিশ টুলিশ নাকি? স্পাই? স্পাই? কি স্পাই? সত্যি করে বল কে তুই? আমি কেউ না আমি। বলবি না তার মানে, তাই তো? ওই রে, না কেউ না আমি তুই এখানে কি করে এলি? আমি ওর পিছু করছিলাম, পিছু করতে এসেছি, ও কোথায় এসেছে সেটা দেখা চলে যাচ্ছি। কিছু করতে করতে মানে? তোকে চিনিস? হ্যাঁ চিনি। আমার বাবা ওদের বাড়ির আমাদের যতমান। যজমানের মেয়েকে দেখতে সোজা বাঘের গুহায়, এত পিড়ি, এত ভালোবাসা। হ্যাঁ তাই না থেকে দুটোকে বাঁধ রে। না দাদা বাধ্য হবে না, আমরা এখানে চুপ করে বসে কোথাও কিচ্ছু করবো না। চুপ করে বস। ঠিক আছে আস্তে তুমি এখানে চুপ করে বসো। চল। হ্যাঁ বসছি। চুপ করে। হ্যাঁ ঠিক আছে বসছি। দাদা শোনো না, আস্তে তুমি পালাবে। দেখেছো বস কি সাংঘাতিক, এরকম ছদ্মবেশে ঢুকে পড়েছে। আমি কি বলছি বস, এর কিছু একটা ব্যবস্থা করে আমরা এখান থেকে কেটে পড়ি। এত সহজে ছেড়ে দিলে চলবে না। কে বিক্রি করে না বাজারে চড়া দামে। এবার বুঝতে পেরেছি, এই জন্য বলি তুমি বস আর আমি চেলা। চল চলো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। ঐশানী 11 বছরের ব্যবসা কিভাবে শুরু হয়েছিল? তোমাকে দেখে তো এখনো ছোটই মনে হয়। হ্যাঁ আমি 25 জাস্ট। কবে থেকে শুরু করেছো? ক্লাস 8। কিভাবে শুরু হলো এত ছোট বয়সে? পয়লা বৈশাখ আমার বাবা আমাকে যেরকম সবার বাড়িতে দেয়, পয়লা বৈশাখ হয় গিফট দেন, আর আমার বাবা আমাকে টাকা দিয়েছিল। তো সেই জন্য আমাকে বলেছিল যে কিছু তুই কিনে নিস। সেখান থেকে 300 টাকা রেখেছিলাম। সেই 300 টাকা দিয়ে আমি কুইলিং পেপার দিয়ে ইয়াররিংস বানাতাম, জুয়েলারি বানাতাম। কিছু গ্রুপ ছিল হোয়াটসঅ্যাপে যারা আমার চেনায় আনা ছিল, তো তাদেরকে আমি ছবি পাঠাতে হবে, তারা চুজ করতো তারা কি আমার থেকে পারচেস করতো। করে ওইভাবে আস্তে আস্তে একটা পুঁজি বানাই। সেই পুঁজি দিয়ে আমি গার্মেন্টস তুলি। সেটা হচ্ছে লকডাউনে, যখন আমার কলেজ বন্ধ, সব বন্ধ। তো আমি কি করব বুঝতে পারছি না, ঘরে বসে থাকতেও ইচ্ছা করছে না। সেই 300 টাকা থেকে জার্নি করে 8000 দিয়ে আমি গার্মেন্টস তুলি। তোলার পর আস্তে আস্তে সেটাকে লাইভে নিয়ে যাই। তার আগে আমার হোলসেল প্লাস হোয়াটসঅ্যাপের রিটেলটা ছিল, বাট রিটেলটা প্রপারভাবে ছিল না। সেটা আমি লাইভ করে আস্তে আস্তে সেটাকে গ্রো করেছি। ধরো তখন তুমি এত ছোট, তুমি কি করে জানতে কোথা থেকে গার্মেন্টস তুলতে হবে, কিভাবে? আমি তখন অনলাইনে ছবি পাঠাতাম, তখন তো কুইলিং এর পেপারের কাজ করতাম, জুয়েলারি বানাতাম। তো সেইটা আমি একাই শিখেছি। আমি একটা হাতের কাজে খুব ভালো লাগতো আমার, তো সেইভাবেই করা। তারপরে আমি আস্তে আস্তে নিজেই, আমাকে কেউ এই রাস্তাটা দেখে দেয়নি, বা আমার বাবা মাও এই ফিল্ডে নেই। নিজেই আমি গেলাম মার্কেটে, আমি দেখলাম যে এখানে এটা পাওয়া যাবে। আস্তে আস্তে গ্রো করলাম। তারপরে শপিং, যেহেতু আমার হোলসেল ছিল, হোলসেলের প্রোডাক্ট পুরোপুরি ডিফারেন্ট, আর রিটেলের প্রোডাক্ট পুরোপুরি ডিফারেন্ট। রিটেলে যতটা স্টাইলিশ, হোলসেলে অতটাও স্টাইলিশ, বাট আপগ্রেডেড টাইপ অফ না, যেটা হয় নর্মালি। প্রত্যেক সিজনে ডিফারেন্ট ডিজাইন। আমি নিজের শাড়ি ডিজাইন করি, নিজের সিজনে সামার প্রোডাক্ট থাকে, উইন্টার প্রোডাক্ট থাকে। তো সেই বুঝেই সবকিছুই শুরু করেছি। আপাতত নিজের ফ্ল্যাট, গাড়ি আর নিজের যা ইনভেস্টমেন্ট সেখানে করে রেখেছি। বাগানের ব্যবসা? 1 বিঘা জমি ছিল, এখন 10 বিঘা। হ্যাঁ। তো কেন হঠাৎ করে কিভাবে এটা শুরু হলো, বা কেন শুধু গাঁদা? আমি প্রপার হাবড়ার মেয়ে, কিন্তু আমার হাবড়া থেকে বেশি দূর না, কিন্তু ওখানে সবার চাষবাস। তো আমার শ্বশুর বাড়ির জমি জায়গা ছিল, তখন আমি ঠিক করলাম কি
পড়ে থাকে জায়গাগুলো কিছু একটু করার দরকার। তখন আমি বাজারে গিয়ে দেখতাম যে গাঁদা ফুল বিক্রি হচ্ছে, সবসময় মার্কেটিং তো এর। তখন এই আইডিয়াটা নিয়ে খোঁজ খবর নিতে নিতে আমি বাজার থেকে গিয়ে মার্কেটে গিয়ে সবার সাথে কথা টথা বলে আমি চারার ব্যবস্থা করি। গাঁদা বা মেরিগোল্ড যাই আপনি বলুন, কিন্তু শীতকালে যে সাইজ হয়, হ্যাঁ সেই সাইজ কিন্তু সারা বছর আর পাওয়া যায় না, ওটা মার্কেটিং এর জন্য। ফ্লাওয়ার শো তো ছেড়েই দিন, ফ্লাওয়ার শোতে যেগুলো দেখায় সেগুলো তো এত বড় বড় না গাঁদা, না সেগুলো না। সেগুলো কি করে হয়? অত বড় বড় গাঁদা কি করে হয়? এইরকম বড় বড় এক একটা গাঁদা? হ্যাঁ ওটা হয়, ওটা ট্রিটমেন্টের উপর স্বাদ দেয় সব। তো মেইনলি ধরুন এই যে এত ফুল চাষ করেন, কোথায় যায় ফুলগুলো, মানে কারা নেয়? আচ্ছা, ফুল হচ্ছে মার্কেটিং আমার যেমন ঠাকুরনগর, হাবড়া, কিন্তু আমার চারাটা বাইরে যায়, যেমন ভারতের বিভিন্ন স্টেটে, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ। কতগুলো করে চারা পাঠান এরকম? হ্যাঁ, চারা যখন যায় 20,000, 25,000, 30,000। 20,000 চারা? দিদি এত নিয়ে ওরা কি করবে? কখনো 1 লাখ। হ্যাঁ হ্যাঁ, এদের তো আবার নার্সারি আছে। কিরকম দামের রেঞ্জ কিরকম? আমরা যেমন এগুলো লোকাল লোক নেয় বাড়িতে যেমন করার জন্য, এগুলো ফুল ছাড়া হলে 40 টাকা, নাহলে 70 টাকা। আর আমাদের ওই যে চারা যেগুলো বাইরে যায় সেগুলো হচ্ছে আমাদের পিস হিসাবে বিক্রি, পিস হিসেবে যায়। তা আপনাকে যদি কেউ অর্ডার করতে চায় কিভাবে অর্ডার করবে সেটা আপনি বলে দিন। আমার নাম্বার হচ্ছে 8346958649, আর আমার আরেকটা নাম্বার 9733612257। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। তোমার কতদিনের ব্যবসা? দিদি আমার প্রায় 5 বছর হয়ে গেছে বিজনেস। কিভাবে শুরু হয়েছিল? আমার বাবারও একটা ছোট্ট বিজনেস রয়েছে দিদি। আমার বাবা বলল যে আমার বিজনেসটা আস্তে আস্তে দেখো। এই সময় থেকে আমি আস্তে আস্তে চিন্তা করলাম যে আমি একটা বিজনেস করব। তো দিদি সেই সময়টা উইন্টার ছিল, আমি 5,000 টাকার প্রথম বড় বাজার, সেখান থেকে আমি এই দিদি যে আজকে যে প্রোডাক্ট দেখছো না দিদি, এই প্রোডাক্টটি আমি তুলেছিলাম। বিক্রি কিভাবে করতে? আমি বিক্রি করতাম। হ্যাঁ দিদি, সেই সময়টা আমাকে কেউ চেনে না। এবার বাবা মার যতটুকু চেনা পরিচিত সেইটুকুর মধ্যে কেউ হয়তো বললো, শ্রীপর্ণা তুমি ওটা তুলেছো, তাহলে এসো তো একটু বাড়িতে জিনিসগুলো নিয়ে। দিদি এমনও সময় গেছে সন্ধেবেলায় ওই হাতে করে করে 2টো ব্যাগ নিয়ে নিয়ে আমি লোকের ডোর টু ডোর গেছি দিদি। তারা হয়তো দেখেও নি ভালো করে জিনিসগুলো, না না নেবো না, আছে সব হয়তো ঘেটে খোলার পরেও নিল। কিন্তু দিদি কিছু মানুষ ছিল জানো তো দিদি, তারা নিয়েছে এবং সব মালগুলো সেল করতে আমি 1 মাস মতন টাইম লেগেছিল দিদি। তারপরে আমি দেখেছিলাম যে আমি 2,000 টাকা তার থেকে প্রফিট করেছি দিদি। সেই 2,000 টাকা আস্তে আস্তে আজকে দিদি সকলের আশীর্বাদে, বাবা মার আশীর্বাদে আজ যখন আমি ইনস্ট্যান্ট বিল করাই তখন প্রায় 2.5 থেকে 3 লাখ টাকা করে বিল হয়। তো দিদি এখন আমি বড়বাজার থেকে মাল তুলি না, এখন ডাইরেক্ট কোম্পানি পারচেস করি দিদি। আমার ডাইরেক্ট কোম্পানি থেকেই সব মাল আসে। এখনো কি ওয়ার্ড অফ মাউথ বা ডোর টু ডোর এভাবেই করছো? না দিদি, এখন আমি অনলাইন বিজনেস করি। তো আমার তো পরিচিতির গণ্ডিটা ভীষণ কম দিদি। সেই সময়টা আমি আস্তে আস্তে কিছু ফেসবুকে যে লেডিস যে গ্রুপগুলো রয়েছে আমি সেই গ্রুপে জয়েন করি। তো দিদি আমি লাইভ শুরু করি, কারণ দিদি এইটাই একমাত্র ওয়ে যেখান থেকে আমি 2টো সন্তানকেও দেখতে পারবো, প্লাস আমি নিজের বিজনেসটাকে এগোতে পারবো। সেই সমস্ত মানুষ যারা হয়তো শ্রীপর্ণাকে শুধু মুখেই চেনে, হয়তো শুধু ওইটুকু ফোনের মাধ্যমেই চেনে, বাট দিদি এতটা বিশ্বাস করে দিদি। আজকে আমি তোমার সামনে দাঁড়িয়ে সেই সমস্ত মানুষগুলোকেও থ্যাঙ্কস জানাতে চাই। সেই সমস্ত মানুষ এবং আরো অনেক মানুষ অনেক দেখছে, সত্যিই তাই দিদি। এখন ফিনান্সিয়ালি নিশ্চয়ই সব ধার দেনা হ্যাঁ শোধ দিদি, হয়ে গেছে। আমি ফিনান্সিয়ালি অনেকটাই স্ট্রং দিদি। আর আজকে আমি নিজে দাঁড়িয়ে, আজকে আমি নিজের একটা ফ্ল্যাট কিনেছি নিউ ব্যারাকপুরে, আমি নিজের গাড়ি কিনেছি। যোগাযোগ করতে চাইলে কি নাম্বারে যোগাযোগ করবে দিদি? যোগাযোগ যদি করতে যায়, একটা আমার পেজের নাম হচ্ছে শ্রী বুটিক দিদি, আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিদি একটাই আমার নাম্বার, ওটাই কলিং নাম্বার প্লাস হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 9163695021। মালবিকা, কবে শুরু হলো এই ব্যবসা? আমার বিয়ে হয়েছে 2000 সালে। তারপরে এসে দেখি যে আমার ননদের একটা ছোট্ট উলের কারখানা আছে, মানে মেয়েদেরকে কাজ শেখানো হয় সেখানে। আচ্ছা, সেইখানে ঢোকার পরে আমার খুব ভালো লেগে যায় কাজটা করতে বা কাজটা শিখতে। আজকে এসে কারখানা থেকে ছোট্ট দোকান শুরু করেছি। উলের ব্যবসা করো মানে উল নিয়ে তারপর তোমরা বুনে তারপর সেটাকে বিক্রি করো? উলটা আমরা কলকাতা থেকে আনাই, সেই উলটা থেকে যত রকমের সোয়েটার বা সব মেশিনে হয় এবং কিছু হাতে কুরুশ দিয়ে বানানো। কুরুশটা হাতে করতে হয়? হ্যাঁ হ্যাঁ, ওটা দিয়ে বাচ্চাদের, ছোট ছোট বাচ্চাদের বেবি ফ্রক, বেবি সেট এবং বড় মেয়েদের কুর্তি এবং স্টোল, আচ্ছা, এইগুলো তৈরি করা হয়। এটা তো শীতকাল, সারা বছর তারপর কি করো? না, সারা বছরই তৈরি হয়। শীতের জামা কাপড় তো সারা বছর বিক্রি হবে না? সারা বছর বিক্রি হয় না, কিন্তু সারা বছর ধরে বানিয়ে আমাদেরকে স্টক করতে হয়, না হলে পাইকারদেরকে দিতে পারি না। তবে তুমি আর তোমার ননদ পুরো ব্যবসাটাকে এগিয়ে নিয়ে? হ্যাঁ, দিদি চালায় কারখানাটা, পুরোটাই লক্ষ্য করে। এখন আমি কারখানাটা দেখতে পারি না। আর এগুলো যেগুলো এনেছো কিরকম রেঞ্জের, দামের কিরকম রেঞ্জ বলে দাও? যে এইগুলো যেমন 650 টাকা করে পিস,
আর এগুলো হাতে তৈরি, এগুলো কিলোতে যায়। এগুলো কিলোতে যায়? হ্যাঁ কিলোতে। আমাদের কুইন্টলে যেহেতু মাল আছে আমাদেরকে পাইকারকে দিতে হয় কিলোতে। এটা পুরো কুরুশের? এটা টোটালটাই কুরুশের, হাতেই বানানো। এগুলো কিরম দাম? এগুলো 700-750 টাকায় বিক্রি হয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুই বলছিস যে তুই অভিনয় জীবনে আমি যেরকম আমার লাইফ দিয়ে দেখেছি, আমারও কিন্তু কোনো স্ট্রাগল করতে হয়নি অভিনয় করার জন্য, জানিস তো। কারণ আমি এসেছিলাম ডিরেক্টর, আমি শুটিং দেখতে এসেছিলাম, জগন্নাথ গুহর শুটিং। আমাকে দেখে বলেছেন আমি কাল থেকে তোমার শুটিং চলে আসবে, একটা অডিশন দিতে বলেছিলেন, দিয়েছিলাম। সেরকম তোকেও কোনো কষ্ট করতে হয়নি। আমি যখন আসি না দিদি, আমার তখন খুব একটা স্ট্রাগল করতে হয়নি। তখন ছোট ছিলাম, এসেই যেদিন আমি দাসানি 1-এ পা দিয়েছি সেদিন আমি কাজ পেয়ে গেছি। তারপরে পরপর হয় না কাজ পেয়েছি, এবং যেহেতু খুব ভালো ডিরেক্টরদের সাথে শুরু হয়েছিল, তো আমাকে কোনো রকম স্ট্রাগল করতে হয়নি। তারপরে কি হলো? তারপরে যখন একটা ভুল ডিসিশন নিলাম যে বিয়ে করব, তো ঠিক আছে বিয়ে করব। বিয়ে আমি করি, আমি যখন বিয়ে করি আমি বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করি বাবা, এবং বাবা মার অমতে বিয়ে করি। তো ভেবেছিলাম অ্যাক্টিংটা কন্টিনিউ করতে পারবো, যা স্বপ্ন দেখেছিলাম। তো তখন আমার শুটিংটা অফ হয়ে গেল, তখন বিয়ের পরপরই আমার বাচ্চার জন্য আমি 1 বছর কাজ করতে পারিনি। তো দেখলাম আমি যেই প্রফেশনে রয়েছি সেই প্রফেশনটাকে খুব নেগলেক্ট করা হয়, মানে ওদের বাড়িতে নেগলেক্ট করা হয়, এবং খুব মানে অসম্মানজনক কিছু একটা মনে হয় আমার। মানে বসে সিরিয়াল দেখছে কিন্তু বাড়ির বউ সিরিয়াল করছে, এটা মেনে নিতে কষ্ট হয়। তো যথারীতি মেয়ে আমার কাছে থাকাকালীনই আমার আগের হাজবেন্ড একটা কাস্টাডি মামলা করে দেয়। তো আমি মানে খুবই আমার প্রেস্টিজে লাগে এবং খুব আত্মসম্মানে লাগে যে কাস্টাডি মামলা করে দিল, তার মানে আমার সাথে থাকতে চায় না। তো আমি আর যাইনি। তো ওই টাইমে যখন আমি চলে এসেছিলাম মেয়েকে নিয়ে, মাঝখানে শ্বশুরবাড়িতে থাকাকালীন আমি শুটিং করতাম, এবং সেটা খুব স্ট্রাগল করে। সংসার করতে গেলে আর শুটিং করতে গেলে একটা সাপোর্টিভ শ্বশুর বাড়ির একটা ফ্যামিলি দরকার, না হলে বিয়ে করো না ভাই, আমি তো বলবো। তারপরে কোর্ট উকিল হ্যানা ত্যানা করতে করতে মেয়েও বড় হচ্ছে, মেয়েও স্কুলে ভর্তি হচ্ছে, ওদিকেও স্ট্রাগল চলছে, সবকিছু চলছে। তার মধ্যে রাজার সঙ্গেও তোর আলাপ হয়ে গেল। রাজার সাথে আমার আলাপ হয়েছিল 2016-তে। তোর এই প্রফেশনে আসাটা কিভাবে? দূরদর্শনে গিয়ে আড্ডা মারতাম ক্যান্টিনে আড্ডা মারতাম। অনেক ডিরেক্টররা থাকতো, তারা প্রজেক্ট জমা দিয়েছে, এই করতে করতে এটা করবে, এরকম নন ফিকশন শুরু হয় গানের ওপর দিয়ে। গানটা একটু পারতাম বলে 4 লাইন গাওয়ার পরই আসল গানটা আসতো, এরম সব হতো। তারপরে একটা কুইজ কন্টেস্টে যাই, এই করতে করতে মানে শুরুটা হয়ে যায়। তাও তুই কত বছর ইন্ডাস্ট্রিতে কাজ করছিস? 32-33 বছর। আচ্ছা নন্দিতা, একটা কথা বলো আমাকে। নব বললো তো ও খুব দুষ্ট ছিল, তুমি খুব শান্ত ছিলে। শান্ত না, শান্ত মানে ও খুবই শান্ত। ও নিজের পড়া নিজে করে নিচ্ছে। আমার মাকে বলতো তুই পড়তে বসবি। আমার দিদি কিন্তু লোকজন এসছে, ও ঠাকুর ঘরে চলে গেছে। আমি বলছি লোকজন কখন এসছে? ঠাকুর ঘোড়া থাকলে আমাকে পড়াশোনা করতে হবে। বোন পাশ করবি তো 34 দিদি পেয়ে যাবো আমি। হ্যাঁ 34 পেয়ে যাবি। আমি পাবো কিন্তু ওর বুদ্ধি ছিল। আমি বলতাম ফেল করলে ভালো হয়, তো শালার পড়া যতদিন করেছে ভালোই করেছে, কোনোদিন করেনি। আরে স্কুলের টিচারদেরকে এমন কথা বলতো, স্কুলের টিচাররা ভয় পেয়ে যেত যে নবনীতার মা এসেছিল, উল্টে আমাদেরকে অ্যালিগেশন দিচ্ছে আমার মেয়ে পাস করে কি করে, তো পড়াশোনাই করে না, আপনারা নিশ্চয়ই ওকে পাস করিয়ে দেন। আমার মা অ্যালিগেশন দিয়ে আসছে স্কুলে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই শোনো স্যার, তোমার সঙ্গে দরকার আছে। স্যার 1 লাখ টাকা দিলেও আমি আপনাকে ওপরে নিয়ে যেতে পারবো না। আগের দিন আমি হেভি জ্বর বেঁচে গেছি, ওপরে হেভি কি চাই না স্যার। ঠিক আছে, আমাকে তোমাকে উপরে নিয়ে যেতে হবে না, আমাকে তুমি শুধু একটু হেল্প করো। তুমি আমাকে এই খবরটা দাও, মেয়ে কেমন আছে, উপরে কি হয়েছে, শুধু এইটুকু খবর দাও, আর কিচ্ছু চাই না। স্যার আপনি আমি বারবার কেন ধরছেন? আমার চাকরিটা চলে গেলে? তোমার চাকরি যাবে না ভাই, তুমি আমাকে শুধু এইটুকু বলো যে মেঘ কেমন আছে। স্যার আমি জানি না স্যার, আমাকে ছেড়ে দিন স্যার। আমি তোমার কাছে হাত জোর করছি। না স্যার, না স্যার, মাপ হবে আমার স্যার। তুমি শুধু বলো যে মেঘ কেমন আছে। তুমি তো সবটা জানো ভাই। দেখো আমাকে কেউ যেতে দিচ্ছে না, কোনো খবরও দিচ্ছে না, তুমি অন্তত বলো প্লিজ ভাই, তুমি এইটুকু বলো যে মেঘ কেমন আছে। বলছি স্যার। ও মাই গড, ব্যাকটেরিয়াল ইনফেকশন তো সাংঘাতিক।
টক্সিনস তো খুব ফাস্ট স্প্রেড করছে। এই টক্সিন স্প্রেড করা ইমিডিয়েটলি অ্যারেস্ট করা না গেলে, সেই জন্য তো বলছি হাতে সময় খুব কম। না কিন্তু এনি পসিবল ব্রেক থ্রু, কোনো পজিটিভ খবর কিছু আছে? দাদা ডাক্তার বলেছে হাতে সময় কম বললেও ভুল বলা হবে, সময় নেই। 1-1.5 ঘন্টার মধ্যে যদি ওই ওষুধ না দেওয়া হয় তবে কি একটা বিষ শরীরে তৈরি হয়েছে সেটা গোটা শরীরে ছড়িয়ে পড়বে, দিদিকে আর বাঁচানো যাবে না। তাহলে ওই ওষুধটা দিচ্ছে না কেন? দিয়ে দিলেই তো মেঘ বেঁচে যায়। না, এখনো পর্যন্ত কোনো পজিটিভ খবর নেই। সে কি তাহলে চান্স নেই বলছেন? একেবারে আমি সে কথা বলছি না, শেষ মিনিট অবধি আমি হোপফুল। পসিবল ইম্পসিবল সমস্ত জায়গায় রিকোয়ারমেন্ট পাঠানো হয়েছে। কলকাতার যেখানে ওষুধটা পাওয়া যাবে গ্রিন করিডোরে নিয়ে আসা হবে, পুলিশের সঙ্গে সেরকম অ্যারেঞ্জমেন্ট করা আছে। আর যদি 1-1.5 ঘন্টার মধ্যে ওষুধটা না পাওয়া যায় তাহলে কি হয়? এবারে আমায় যেতে দিন, আমার ওয়ার্ডে ডিউটি আছে। বলছি যদি ওই ওষুধটা না পাওয়া যায় 1-1.5 ঘন্টার মধ্যে তাহলে কি হবে? বলো না, তুমি বলো না। তাহলে দিদি বাঁচবে না। দাদা ভাই এনে কফিটা খা। দাদা ভাই কি হলো? কোথায় গেল দাদা ভাই? এইভাবে পাগলের মতো কোথায় বেরিয়ে গেল? কোনো বাজে না না না, ওকে একা কোথাও যেতে দেওয়া যাবে না। জিষ্ণু শুনুন, আপনি না একটু এখানেই থাকুন, হ্যাঁ? আর একদম এখানেই থাকবেন। ভেতরের কোনো খবর যা আপনি পাবেন সেটা প্লিজ আমাকে একটু জানিয়ে দেবেন, হ্যাঁ? আমি একটু দাদা ভাইয়ের কাছে যাচ্ছি। নীল কোথায়? আমি জানি না, দাদা ভাই নিশ্চয়ই কিছু একটা জানতে পেরেছে, সেই জন্য পাগলের মতো বাইরে বেরিয়ে গেল হুড়মুড় করে। আপনি প্লিজ একটু এখানে থাকুন, আর যে কোনো খবর হলে আমাকে একটু ফোন করে জানিয়ে দেবেন, ঠিক আছে? আমার নাম্বার আছে তো আপনার কাছে? না নেই, দিন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি জানি আমাকে ওই রুমকির মা বলেছে সে তার মেয়ের জন্য এখানে পুজো দিয়েছে। তার কথা কিন্তু আপনার মা শুনেছে, রুমকি সেরে উঠবে, তার খুব ভালো অপারেশন হয়েছে। সে মেয়ে তো ভালো হয়েছে, তার ভালো অপারেশনের জন্য। সেই ডাকাতে মেয়ের জন্য হয়েছে কি রে? সে আমি জানি না বাবা, আমি কিচ্ছু জানি না, আমি জানতে চাই না। শুধু আপনি কিছু একটা করুন, আপনি যা কিছু করে ওকে সুস্থ করে দিন বাবা। বিশ্বাস করুন বাবা, ও যদি সুস্থ না হয় তাহলে আমি মরে যাব, আমি বাঁচবো না। আমাদের যে এখন অনেক পথ চলা বাকি বাবা। আমার তোর কাছে ক্ষমা চাওয়া বাকি আছে, ওর আমাকে ক্ষমা করা বাকি আছে। আমি ওকে হারাতে পারবো না, কোনো মূল্যে আমি ওকে হারাতে পারবো না। আর ওকে যদি আমাকে হারিয়ে ফেলতে হয় না, তাহলে আপনার মাকে বলুন আমার প্রাণটা নিয়ে নিতে। আপনার মা যদি ওকে না বাঁচায় তাহলে আমি আমার প্রাণ দিয়ে দেবো। কি করতে হবে, কি করতে হবে বলুন? পুজো দিতে হবে তো? আমি পুজো দেবো। আপনি যেভাবে যেভাবে বলবেন আমি ঠিক সেইভাবে পুজো দেবো। শুধু আপনি যেভাবে হোক ওকে বাঁচিয়ে দিন বাবা, যেভাবে হোক ওকে বাঁচিয়ে দিন। দাদা ভাই মন্দিরে পুজো দিচ্ছে? হ্যাঁ জেঠিমণি বলো। কি রে তুই, দাদা ভাই সব কোথায় তোরা? দাদা ভাই না জেঠিমণি, আমি দাদা ভাইকে দেখতে পাইনি। আলো দিতে ফুরিয়ে গেল নিঝুম অন্ধকারে, তার মন কেমনের হাসি, তার জীবন জোড়া ভুল, সে অন্য কারো হাতে ইচ্ছে পুতুল, ইচ্ছে পুতুল।
আজকে আমাকে আটকাতে পারবেন না, কিছুতেই না। আমি জানি ডাক্তার, আমি অনেক নিয়ম ভেঙে এখানে এসেছি, কিন্তু জাস্ট একবারের জন্য আমি আজকে মেঘের সঙ্গে দেখা করব। তুমি আবার আমার মেয়েটাকে? ও শুধু আপনার মেয়ে নয় আঙ্কেল, মেঘ আমার স্ত্রী। স্ত্রী? কিসের স্ত্রী? তোমার লজ্জা করছে না স্ত্রী বলে দাবি করতে? না, করছে না। ও তোমার স্ত্রী নয় নীল, তোমাদের ডিভোর্সের কেস চলছে। ডিভোর্সটা এখনো হয়নি আঙ্কেল, আর ঠিক এই কারণেই মেঘ আমার স্ত্রী। উই আর হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ টিল ডেথ। আপনি আমাকে লিগালি আটকাতে পারেন না। নীল, আনন্দ, ওকে ভেতরে যেতে দাও। কি বলছো তুমি? আজকে মেঘ যে জীবনের প্রতি বীতশ্রদ্ধ, তার বাঁচার ইচ্ছেটুকু পর্যন্ত নেই, তার জন্য দায়ী কে? ও নয়? জানি, সবটা জানি আনন্দ, সবটা জানি। তাও তুমি সব দায়িত্বটা আমার উপরে দিয়েছো না, সুতরাং তোমার দায়িত্ব এখন আমার। আমি ওকে বলতেই পারি, ওকে ভেতরে যেতে দাও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনারা বুঝতে পারছেন কত বড় ক্রাইম করছেন? জানেন জানেন আমি কে? জানেন আমি কে? জানি, জয়াস সান্যাল। আজকে অবধি আছেন জয়াস সান্যাল, একটু পর থেকে হয়ে যাবেন স্বর্গীয় জয়াস সান্যাল। মানে আপনাকে মেরে দেওয়ার অর্ডারটা চলে এসছে। কি অর্ডার দিয়েছে? কে অর্ডার দিয়েছে? কে? নাম বলা যাবে না ম্যাডাম, তবে আপনাকে মেরে আপনার ডেড বডি পরের কাছে পাঠিয়ে দিতে বলা হয়েছে, শেষ কার্য সম্পন্ন করার জন্য। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ বলছি আমাদের পেমেন্টটা পাঠিয়ে দেবেন, আর হ্যাঁ ফন্ডি করে পাঠাবেন। হ্যাঁ আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নেই, ক্যাশটাই চাই আমাদের। আর হ্যাঁ আপনি ফোনটা ধরে রাখুন, এর গুলির আওয়াজটা এক্ষুনি পাবেন, আর একে মেরে এর ডেড বডিটা স্বয়ংভূ মুখার্জির কাছে পাঠিয়ে দিচ্ছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি।
জ্যাস সান্যাল, ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট। এত সহজে মরার জন্য জন্ম হয়নি আমাদের। হ্যালো চিরঞ্জিত, কে বলছেন? জ্যাস। জ্যাস? চুপ, একদম চুপ। আমার নাম উচ্চারণ করবে না। কিন্তু কেন? আমি বেঁচে আছি এটা যাতে কেউ জানতে না পারে। কি বলছো কি তুমি? সারা পৃথিবী জানবে আমি মরে গেছি। একটা ডেড বডি যাবে স্বয়ংভূ মুখার্জির কাছে। হ্যাঁ, ঝাঁঝরা হয়ে যাওয়া একটা ফিমেল বডি জোগাড় করো। কি বলছো কি তুমি? হ্যাঁ, স্বয়ংভূর কাছে পাঠাবে এবং তারপর সেই ডেড বডিটাকেই জ্বালিয়ে দেবে। কি বলছো তুমি? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার কথা মন দিয়ে শোনো চিরঞ্জিত। তুই জাস্ট এটা খুব রিস্ক হয়ে যাবে না তো? জানি, আমি জানি, কিন্তু কৌশিকী মুখার্জির খুনিকে খুঁজে বের করার জন্য আমাকে আড়ালে থাকতেই হবে। সবাই জানুক জ্যাস নেই, কিন্তু জ্যাস আছে। আসলে জ্যাস সান্যাল আছে। এত সহজে মরার লোক সে নয়। আরো বুলেট আছে এর মধ্যে। ম্যাডাম, মেরে দেবো জাস্ট। না ম্যাডাম, না। গুড। প্লিজ প্লিজ ম্যাডাম। প্লিজ। আজকের পর থেকে আর পালাতে পারবি না আমার কাছ থেকে। আর নয়, এবার শুরু হবে আসল খেলা। জ্যাস সান্যালের ইনভেস্টিগেশন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি যখন একবার না করেছি আমি তখন সে কথার খেলাপ হতে পারি না। আমি যখন 1000 বার বলেছিলাম আজ বেরিয়েও না, তাহলে ঘরে ঢুকতে দেবো না, তারপরেও সে আমার কথা উপেক্ষা করে চলে গেল কি করে? এখন দেখি ও ঘরে ঢোকে কি করে। বাড়িটা আমার, এ কথাটা ভুলে গেলে তো চলবে না। সে যখন আমার বাড়িতেই ঢুকতে হবে মাথা নিচু করে, তখন সে কথাটা তো আগের থেকে শুনলেই পারত। কি লাভ হলো? সেই তো এখন পায়ে ধরতে হচ্ছে ঘরে ঢোকার জন্য। আজ যদি ওই মেয়ে ঘরে ঢোকে না, আমি কিন্তু বেরিয়ে যাব ব্যাস। কিন্তু মা, এত রাত্রে আমি কোথায় যাব বলুন তো? সেটা আমি কি জানি? হ্যাঁ, কোথায় যাবে? এই তো তোমার এত বন্ধু বান্ধব যারা তোমাকে উস করছে, তারা কেউ বুঝে আশ্রয় দেবে না? কাকিমা, আশ্রয় দিতে পারি, কেন দিতে পারবো না? সুচরিতাদির যদি নিজের কোনো আশ্রয় না থাকতো না, নিশ্চয়ই দিতাম। নিজের বাড়ি থাকতো, অন্য জায়গায় আশ্রয় নেবে কেন? তো যাক, সে নিজের বাড়িতে চলে যাক। শুনুন কাকু, বিয়ের পরে না মেয়েদের শ্বশুর বাড়িটাই নিজেদের বাড়ি হয়, সেই বাড়িতেই তারা থাকে। এতগুলো বছর ধরে যখন নিজের ছেলে বাইরে আরেকটা সংসার পেতে ছিল, সুচরিতাদি তো আপনাদের বাড়িটা ছেড়ে চলে যায়নি। মেয়ে নিয়ে তো এই বাড়িতেই পড়েছিল, চাইলে তো চলে যেতেই পারতো আলাদা হয়ে, সেটা তো করেনি। বরং এই বাড়িতে পড়ে থেকেছে, আপনাদের দাসীগিরি করেছে, আপনারা নিজেদের মতো করে ভাই ফরমাস কাটিয়েছে। আর কি করেছে? মেয়ের সেবা যত্ন করেছে। আপনারা অকৃতজ্ঞ, আর অকৃতজ্ঞ বলেই না ওর সেই দিনগুলো আপনারা কেউ মনে রাখেননি। বাবা বাবা, এদের সঙ্গে না এত কথা বলার কোনো দরকার নেই, কোনো লাভ নেই। চলো তুমি ভিতরে যাও, আমি দরজাটা বন্ধ করি। একদম না, একদম দরজা বন্ধ করবেন না। বললাম না সুচরিতাদিকে ভেতরে যেতে দিতে হবে। কখনো না, কিছুতেই না।
কি ভাবো তুমি? কি ভাবো? এটা কি মগের মুলুক? যেতে দিতে হবে বললো, অমনি যেতে দিলাম, অমনি ছেড়ে দিলাম। আমাদের কি ভাবো বলো তো? কি ভাবো? আমাদের শেষ কথা, আমরা দরজা বন্ধ করবো, ব্যাস। দরজা বন্ধ করবেন তো? দরজা বন্ধ করুন। এই দরজা কি করে খোলাতে হয় সেই ব্যবস্থা আমরাও করব। করুন, দরজা বন্ধ করে দিন, করে দিন। ভয় দেখাবে না, একদম একদম ভয় দেখাবে না বলে দিলাম। তোমাদের কতদূর কি ক্ষমতা সব আমাদের জানা আছে, বলে দিলাম। আমি দরজা বন্ধ করলাম। তুমি প্লিজ যেও না মাম্মা, তুমি তো জানো তোমাকে ছাড়া আমি থাকতে পারি না। প্লিজ মাম্মা তুমি যেও না, প্লিজ। তুই কোনো চিন্তা করিস না টুইঙ্কেল, তোর মা যাতে এই বাড়িতে মাথা উঁচু করে ঢুকতে পারে তার ব্যবস্থা আমরা করব, কোনো চিন্তা নেই তোর। দেখলে কি অসভ্য, এত রাত হয়ে গেল কিন্তু সুচরিতার দিকে বাড়িতে ঢুকতে দিল না, বের করে দিল। हाँ और আমাদের भी तो अब घर जाना चाहिए, वरना तो আমাদের भी दरवाजा বন্ধ হয়ে যাবে। বেশ, তোরা তাহলে চলে যা, আমি আর শিমুল থানায় যাচ্ছি। এটা তো হতে পারে না, বাড়ির বউকে এরকম একটা দুর্দিনে সারা রাত বাড়ির বাইরে দাঁড় করিয়ে রাখবে আর ওরা পার পেয়ে যাবে, এটা তো হতেই পারে না কোনোভাবে। এর উচিত শাস্তি, এদের উচিত জবাব দিতেই হবে। চল শিমুল, সুচরিতা দি তোমাকেও কিছু যেতে হবে। কোথায়? থানায় সুচরিতা দি? নিজেদের ন্যায্য অধিকার বুঝে নিতে হবে না? উনি যখন দরজাটা খুললেনই না, তখন নিজেদেরই ব্যবস্থা করতে হবে দরজা খোলানোর। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মেয়েরা যদি নিজেদের অধিকারের জন্য লড়াই করে, নিজেদের কথা যদি নিজেরা বলে, সেটাকে যদি ফেমিনিজম বলে তাহলে ঠিক আছে স্যার, আমরা মেনে নিলাম আমরা ফেমিনিস্ট। কিন্তু ভুলটা কোথায় বলুন তো? আমরা নিজেরা নিজেদের অধিকারের কথা বলতে পারবো না। আমাদের যদি কেউ অধিকার থেকে বঞ্চিত করে সেই ব্যাপারে আমরা কিছু বলতে পারবো না। স্যার বেশিক্ষণ বাইরে ছিল না জানেন তো, অল্প সময়ের জন্য রিহার্সালে গিয়েছিল। তাতে কি শুনতে হয়েছে? নানা রকম খারাপ মন্তব্য করা হয়েছে তার ব্যাপারে, তাকে হিউমিলিয়েট করা হয়েছে পাড়ার লোকেদের সামনে। স্যার তারাও নানান খারাপ কথা বলছে, তাদেরকেও বলা হয়েছে যে সুচরিতা দি নাকি খারাপ কাজ করতে বাইরে গিয়েছিল। খারাপ কাজ মানে আড্ডা মারতে গিয়েছিল সেটাই বলা হচ্ছে, কিন্তু সেটা তো ভুল কথা স্যার, সেটা তো কেউ করতে যায়নি। রিহার্সালে গিয়েছিল, রিহার্সাল হয়ে যাওয়ার পরেই বাড়ি ফিরে আসে, ফিরে এসে দেখছে দরজা বন্ধ, নক করেই যাচ্ছে নক করেই যাচ্ছে, দরজা কিছুতেই খুলছিল না স্যার। আমরাও নক করেছি, কোনোভাবেই দরজা খোলেনি। একবার ভাবুন তো বাচ্চা মেয়েটার কথা, তার তো কষ্ট হচ্ছিল, সে তো মায়ের কাছে আসতে পারছিল না, সে তো কান্নাকাটি করছিল। আচ্ছা ঠিক আছে, আপনারা যান, আমি লোক পাঠাচ্ছি। স্যার খারাপ লাগছে কি বলুন তো, আপনি যাচ্ছেন বলছেন ঠিকই, কিন্তু আপনি নিজেই কনভিন্সড হলেন না, আপনার লোক গিয়ে কি করবে? কি আবার করবে? আপনারা যখন লিখিত অভিযোগ করেছেন তখন তো আমাদের গুরুত্ব দিয়ে ব্যাপারটা দেখতেই হবে। সেটা আমি মানি বা নাই মানি, আমাকে তো কাজটা করতেই হবে। এতক্ষণ ধরে এতগুলো কথা বললাম, আপনি বুঝতে পারলেন না? না স্যার, না আমি সত্যিই বুঝলাম না। এই রিহার্সালটা আর কদিন পরে করলে কি ক্ষতি হতো সত্যি বুঝলাম না। क्योंकि सर कल ही আমাদের প্রোগ্রামটা আছে আর इसीलिए আমরা এই সব করছি। কি এর মধ্যে কালকে উনি প্রোগ্রামও করতে যাবেন? শুনুন আবার একটা কথা বলি, আপনার রেফারেন্স দিয়েই বলি, আপনারা তো ভালো লাগবে না শুনতে, আপনি বলবেন আবার কেন আপনার রেফারেন্স টানছি, কিন্তু বাধ্য হচ্ছি, টানতে হচ্ছে, কিছু উপায় থাকছে না। ধরুন কথার কথা আপনার বাড়িতে একটা কোনো দুর্ঘটনা ঘটলো, ঈশ্বর না করুন কখনো না ঘটুন, তবু বলছি, যদি আপনার বাড়িতে একটা দুর্ঘটনা ঘটলো অথচ আপনার সেই সময়টা ভিজিটও পড়লো, আপনার তো ডিউটি, সেই ভিজিটটা তো আপনাকে করতে হবে, কারণ এটা আপনার কাজ, আপনি এটা করতে বাধ্য। তেমনি সুচরিতাদির এটা কাজ, কাজের মধ্যে পড়ে। গানের প্রোগ্রামটা আমরা ভালোবেসে কাজ মনে করে করি, এটা আমাদের দায়িত্ব ভালো করে কাজটা করা। আমরা একটা প্রোগ্রাম নিয়েছি কলকাতায়, সেটা ইম্পর্টেন্ট প্রোগ্রাম, তার অ্যাডভান্স নিয়ে নিয়েছি। সুচরিতা দি আমাদের গানের দলের লিড সিঙ্গার, ওকে ছাড়া তো প্রোগ্রামটা আমরা করতে পারবো না। অ্যাডভান্স নিয়ে যখন ফেলেছি প্রোগ্রামটা ক্যান্সেলও করে দিতে পারবো না, তাহলে ও কি করবে বলুন? সব থেকে বড় কথা কি বলুন তো, ক্যান্সেল আমরা করে দিতে চাইও না, আমরা চাই প্রোগ্রামটা করতে। তার কারণ কি বলুন তো, যে মানুষটা চলে গেছে সে মানুষটা না ফিরে আসবে না। ও গানটা যদি না গায়, না গিয়ে বাড়িতে বসে থাকে, কি হবে? ও স্বামী ফিরে আসবে? আসবে না তো। যে চলে যাওয়ার সে সকলকে কাঁদিয়ে চলে গেছে। এখন যদি সুচরিতা দিয়ে এই গানের অনুষ্ঠানটা করে, সেটা করে যদি ওর 2 পয়সা রোজগার হয়, তাহলে সেটা ওর আর ওর মেয়ের ভবিষ্যতের জন্য রয়ে যাবে, একটা ভবিষ্যতে সুরাহা হবে। সেটা কি আপনি বুঝতে পারছেন? দেখুন আমাকে যে যেতেই হবে তার তো কোনো মানে নেই, আমি লোক পাঠাচ্ছি, দরকার হলে আমি নিজে যাব।
ওনাকে বাড়িতে ঢুকিয়ে দিয়ে তারপর আমি চলে আসবো। আপনি তো ঢুকিয়ে দিয়ে আসবেন, কিন্তু তারপর যদি ওরা আরো বেশি অত্যাচার করে তখন কি করব আমি, সেটা বলুন। সেক্ষেত্রে আইনে যা আছে তাই করবেন। আর এখন তো আপনাদের জন্য অনেক আইন। কেন আপনার দুঃখ হচ্ছে এত আইন আছে বলে আমাদের পরে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কেউ তো এখনো ওঠেনি। রান্নাঘরে গিয়ে যে কুটনোগুলো কাটবো তাতেও তো খুটখাট আওয়াজ হবে। কি করবো এখন? কোনো কাজ নেই, কিছু নেই। বাবা কিচকিচ করছে ভীষণ। ওই দুটো মেয়ে আর কতই বা করবে? এত বড় বাড়ি, সবকিছু পরিষ্কার করে, আবার শীতকাল, এত পারা যায় নাকি? না, আমি যাই, আমি বরং একটু ঝাড় দিয়ে দিই। কিন্তু ঝাঁটা নেতা কোথায় আছে বাড়িতে কিছুই তো জানি না। সহজ কথা কেউ কহে না যে এই অচিন দেশের পথে পথে। কি করছেন কি আপনি? ছুঁয়ে দিলে মুখ পোড়ার দেশেছে, কোন গোপনে মন ভেসেছে। কেন করছিলেন আপনি এগুলো? আসলে ধুলো কিচকিচ করছে, ধুলো। তো কি হয়েছে? মানে আপনি কেন করবেন? আপনাকে কেউ বলেছে এগুলো করতে? আপনাকে কেউ বলেছে এগুলো করতে? না না, আমাকে কেউ কিছু বলেনি। আসলে আমার ঘুম ভেঙে গেছে তো, এবার আমি ভাবলাম যে আমার আসলে কাজ না করলে না কেমন একটা লাগে, আমাকে উঠে সব কাজকর্ম তো করতে হয়। তাই ভাবলাম কি করব, রান্নাঘরে উঠে দেখলাম কেমন কিচকিচ করছে, ধুলো ধুলো। সেই জন্য আপনি ঝাঁটা নিয়ে মাঠে নেমে পড়লেন? আপনাকে কিঞ্জল বলেছিল না দুদিন রেস্ট নিতে, আপনি কেন করছিলেন এগুলো? কি ব্যাপার? হ্যাঁ, সকাল সকাল ভগবানের নাম না নিয়ে আমার নাম কে নিচ্ছে? হ্যাঁ, সূর্য ওঠেনি বোধহয় না আজকে? এত সকাল সকাল তুই ঘুম থেকে উঠে গেলি? আর ঘুম, তাহলে আমার ঘুম উড়ে গেছে। গুড মর্নিং শ্যামলী। সকাল সকাল আমার নাম নিচ্ছিলি কেন? আর বলিস না, আমি দৌড়াতে যাচ্ছিলাম বাইরে, হঠাৎ করে দেখলাম উনি ঝাড়ু টাড়ু নিয়ে সব পরিষ্কার করছেন ঘরের জিনিস। না না না, আমি তেমন কিছু করিনি, ওই একটু ঝাড় দিয়েছি। আমি এক্ষুনি রেখে আসছি, তেমন কিছুই করিনি আমি। এসব কি হচ্ছে এখানে? কিঞ্জল, তুই এত তাড়াতাড়ি উঠে পড়েছিস? কি দিদি ভাই, তোমার তো ঝাঁটা কেন? আরে কালকে অত বড় একটা কাণ্ড ঘটে গেল, তারপরে তোমার এই ঝাঁটা বালতি? আসলে আমি একটু ওই ধুলো পড়েছিল। আপনাকে আমি বলেছিলাম না, দিন দিন এদের ফাঁকিবাজি বেড়ে চলেছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনারা দুজন ভাই নন? কে বলেছে দুই ভাই নই? অবাক হচ্ছেন? সকলেই হয়। এই বাড়ির ইতিহাস শুনলে প্রথমবার সকলেই অবাকই হয়। ইতিহাস? কথা, বাবা মা মারা যাবার পর ওপার বাংলা ছেড়ে চলে এলাম কলকাতায়। হাতে মাত্র একটা টাকা, কি করব, কোথায় যাব, কিছুই ভেবে পাচ্ছি না। এই এত বড় শহরে চলে এলাম নিজের ভাগ্য পরীক্ষা করতে। একবার তো
মাঘের শীত গায়ে নিয়ে শুয়ে আছে, দাঁত কপাটি লেগে যাওয়ার জোগাড়, ঘুম আসবে কি? তখনই আলাপ হলে মধুর সঙ্গে। সেই যে আমাদের আলাপ হলো, তারপর থেকে আমাদের দুজনের খুব বন্ধুত্ব হয়ে গেল। একদিন দুজনে রাস্তা দিয়ে হাঁটছি, দেখি রাস্তার ধারে একজন জ্যোতিষী বসে আছে। কি মনে হলো, দুজনে মিলে গেলাম তার কাছে, হাত মেলে ধরলাম। জ্যোতিষী বলল, তোদের খুব উন্নতি হবে, অনেক টাকা হবে, কিন্তু দুজনকে ভাইয়ের মতো থাকতে হবে। সেই থেকে আমরা দুজনে আর কখনো আলাদা। তারপরে এলো সেই দিন, একজন উর্দি পরা ড্রাইভার ঢুকে এলো আমাদের হোটেলের রান্নাঘরে। এসে বলল, একজন খুব বিখ্যাত মানুষ এবং তার স্ত্রী বর্ধমান থেকে কলকাতায় ফিরছে, তারা খুব ক্ষুধার্ত, কিন্তু শীতের চোটে সব দোকান বন্ধ, তাই আমাদের হোটেলে খাওয়ার মতো কিছু আছে কিনা খুঁজছে। আচ্ছা শ্যামলী, তুমি নয়ন কুমারকে চেনো তো? কি বলছেন? ওনাকে চিনবো না? ওই নায়ক নয়ন কুমার তো চিনি তো। দেখি দেশে ব্যাপার। তারপর সেই নায়ক নয়ন কুমার আমাদের সামনে দাঁড়িয়ে খেতে চাইছে। অগত্যা যা ছিল তাই ওদের খেতে দিলাম। অনেকদিন কেটে গেল, আবার একদিন সেই বড় অস্টিন গাড়িটা এসে দাঁড়ালো আমাদের হোটেলের সামনে। সেই উর্দি পরা ড্রাইভার এসে বলল, বড়বাবু আপনাদের এত্তলা দিয়েছেন। আমরা যখন তার বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করলাম, দেখলাম তার পরিবারের সঙ্গে বসে তিনি চা খাচ্ছিলেন। বললেন যে তোমাদের রান্না আমাদের খুব মনে ধরেছে, আমার মেয়ের অন্নপ্রাশন, খাওয়া দাওয়া সমস্ত দায়িত্ব তোমাদের দিলাম। বাঙালির ছেলে, ব্যবসা করো। সেই থেকে গ্রেট বেঙ্গল কেটারারের শুরু। তারপর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে, কিন্তু সেদিনের সেই জ্যোতিষীর কথা অক্ষরে অক্ষরে মিলে যাওয়ার পর, তাই আজ আমরা দুজনে ভাইয়ের মতোই তো বেঁচে আছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মিলি, তুমি ওনাদের বসাও, আমি দেখি মেজো মামি কোথায় আছে, পেলে এখানেই পাঠাচ্ছি। মিলি? হ্যাঁ বয়া। আজ সকাল থেকে মনে হচ্ছিল আমার মেয়েটাকে নতুন বউ সেজে কেমন লাগছে একবার দেখবো না, বাস অর্জুন নিয়ে চলে এলো। ও বয়া দেখি। তুমি জানো দিম্মা বলেছে যে বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করে তারপর আশীর্বাদ নিতে হয়। ও দাঁড়াও দেখি, তোমরা এসে এসে প্রণাম করতে হবে তো দেখি। কি করছো? তোমরা জানো এ বাড়িতে আমি সবাইকে ডাবল ডাবল প্রণাম করেছি, আর তোমাদেরকে তো 1000টা প্রণাম করা বাকি। এত বছরের হিসেব, আমি কখনো প্রপারলি থ্যাংক ইউ বলিনি তোমাদেরকে, তাই এবার আমি প্রণাম করব। এত বছরে আমি যা শেখাতে পারলাম না, এই কটা দিনে মেয়েটা সব শিখে গেল। বৌদি, তোমার মেয়েটা সত্যি একেবারে উপযুক্ত জায়গায় এসে পড়েছে গো, আর আমাদের কোনো চিন্তা রইল না। অমিলি, বিয়েতে তোকে কি দিই বলতো মা? কিচ্ছু লাগবে না বয়া, তুমি যে এসেছো এতেই আমি খুশি। তা বললে তো হয় না, এইটা নে। কি গো ভয়া? এটা তো মায়ের শাড়ি।
এটা তো মায়ের বিয়ের শাড়ি বয়া। বয়া তুমি জানো আমি এই শাড়িটা পরে বিয়ে করতে চেয়েছিলাম। কালকে শপিং এ যখন গেছিলাম তখন আমার খুব মন খারাপ করছিল জানো। তুমি যে আমায় কি অমূল্য উপহার দিলে বয়া, তুমি কল্পনাও করতে পারছো না। মনে আছে বয়া, তুমি আমায় বলতে যে একদিন আমার সব স্বপ্ন পূরণ হয়ে যাবে। আমার মনে হচ্ছে আজ থেকেই সেটা শুরু। খুব সুন্দর শাড়িটা। এই শাড়িটার সঙ্গে হারটা কিন্তু দারুণ মানিয়েছে, আর তোমাকেও খুব মিষ্টি লাগছে। কি বলুন সাবিত্রী? মেজো মামি এইসবের কোনো কথা নয়, এটা হলো মেজো মামা আর মামির আশীর্বাদ। আর এই যে শোনো না, তোমরা এই শাড়িটা পরিয়ে হারটা পরিয়ে ওকে একটা টুকটুকে বউ সাজিয়ে দাও তো, তাড়াতাড়ি করো কিন্তু, এবার কিন্তু সত্যিই দেরি হয়ে গেছে। হ্যাঁ, আর সাবিত্রী আপনারাও তো কিছু মুখে দেননি, চলুন না আমার সাথে একটু কিছু মুখে দিয়ে নেবেন। হ্যাঁ আসুন, তাড়াতাড়ি তাড়াতাড়ি রেডি হয়ে নাও কিন্তু, আসুন আসুন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কোনো কিছুরই তো নেই অভাব ভালোবাসা ছাড়া, তাই তো খুঁজছে সে মনের মানুষ হইলি সে হারা। আদরেরই ডাকে ডাকবে কে তাকে, কে যে দেবে সাড়া। আয় 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 বৌদি, ভালোতে রাখবে কে পাহারা। রূপকথার সাজে রোদ্দুরের মাঝে মেঘলা গোধূলি। ও মা, তোমাকে কি মিষ্টি লাগছে গো বৌদি। আদর ছোঁয়াতে আসছে চলো না আমরা একটা সেলফি তুলি। হ্যাঁ হ্যাঁ চলো, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবে, একটা সেলফি তুলি চলো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলো। রাহুল, বোনের সাজ কমপ্লিট। তুমি এখন তো তাও গলা দিয়ে কাপা কাপা হলেও স্বর বেরোচ্ছে, একটু পরে সেটাও বেরোবে না। খুব শখ না অর্জুন আর তুমি বিয়ে করবে, সংসার করবে? আজ অর্জুনকে এমন বিষ খাওয়াবো, সেই বিষের জ্বালায় ওর সারা শরীর নীল হয়ে যাবে। খুব শখ না অর্জুনের বউ হওয়া? সব শখ তোমার ঘুচে যাবে। অর্জুন, তোমার নির্বাণকে কেমন লাগছে বলো? বাবা বিল্টু, দেখি দেখি দেখি, তোর তো ঝকমক করা কত বাকি নেই রে। হ্যাঁ সে সবই না হলো, কিন্তু অর্জুন দা একটা নিট করলে না খুব দরকার ছিল, বুঝলে তো? কি বলে গো? শুধু পাকা পাকা কথা না, এদিকে a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা জিজ্ঞাসা করতে বলতে পারবি না, হিমশিম খালি। কি যে বলবো তোমায়, বিয়ের দিন কি কেউ অঙ্ক করতে দেয় নাকি? হ্যাঁ আচ্ছা শোনো বাবা বিটলু, আমরা এখন খুব গুরুত্বপূর্ণ কাজ করব, তুমি এখন এসো। তোমরা এখন বড়দের কোল্ড ড্রিঙ্কস খাবে তাই না? বিটলু সব জানে। বেশি বাঁকা না। কোথায় যাচ্ছিস? অর্জুন কোথায়? অর্জুন সে তো গ্যারেজে, কিন্তু তুই কোথায় যাচ্ছিস?
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজকে বাড়িতে কত খুশির দিন, আমাদের সৌর্য নতুন বউ নিয়ে এসেছে বাড়িতে। এই দেখো তো গয়নাটা তোমার পছন্দ কিনা। কিন্তু এটা তো সোনার নয়, কেমন সস্তার মনে হচ্ছে। সস্তারই তো, ইমিটেশন। আসলে সৌর্যর বউয়ের জন্য আমি একটা দামি সেট কিনে রেখেছিলাম, কিন্তু যার যেমন যোগ্যতা সে তো তেমনই পাবে। এই মেয়েকে দামি সোনার সেট দেয়া মানে তো অপচয়। তাই নীলুর যেমন প্রাপ্য তেমনই গয়না আনা হয়েছে। আমার বাপের বাড়ি ওই কাজের মেয়েটেদের আমরা এরকম গিফট করে দেয়। এনাফ বৌমনি, এনাফ ইজ এনাফ। অপমান করার কিন্তু সব লিমিট তোমরা পার করে গেছো। কি হলো? তুই এরকম সকলের মাঝখানে এরকম চেঁচাচ্ছিস কেন? তুই ওর হয়ে কথা বলছিস? যার বাড়ির লোকেরা তোকে ঠকালো, আমাদের চরম অপমান করলো, তো সেই দিকে কোনো খেয়াল নেই, তুই ওর অপমান দেখছিস? মা, কে কি করেছে, যা ঘটেছে সেসবের বিচার পরে হবে। আমি যাকে বিয়ে করেছি, যাকে আমি স্ত্রীর মর্যাদা দিয়েছি, আমি যাকে মেনে নিয়েছি, তাকে তোমাদের সবাইকেও মেনে নিতে হবে, মর্যাদা দিতে হবে। প্রত্যেকটা মানুষের কিন্তু আত্মসম্মান আছে মা। নীলুর আত্মসম্মানে যদি বারবার এভাবে আঘাত লাগে তাহলে কিন্তু আমি সেটা মেনে নেব না। বাবা, এতই ওর সম্মান বোধ নাকি? তাহলে ঘোমটার আড়ালে দিদির জায়গায় নিজে বউ সেজে বিয়ে করার সময় সম্মান বোধটা কোথায় ছিল? আর তুই তো একটা শিক্ষিত ছেলে, এইভাবে ঠকে যাওয়ার পরও তুই আমাদের বিরুদ্ধে কথা বলছিস এভাবে? দেখ, আমার সাথে কি হয়েছে সেটা আমি ভালো মতোই জানি। এই মুহূর্তে কিন্তু নীলু আমার স্ত্রী, আর নীলুকে স্ত্রী হিসেবে মেনে নিতে তোমাদের যদি অসুবিধা হয় তাহলে কিন্তু আমাকে অন্য কিছু ভাবতে হবে। কি বলতে চাইছিস তুই? কি ভেবে দেখবি তুই বল? আমার আর কিছু করার থাকবে না মা, আমাকে অন্য কোনো সিদ্ধান্ত নিতে হবে। অন্য সিদ্ধান্ত মানে? বাড়িতে ঢোকার সময় থেকে কিন্তু আমি সবটা দেখছি যে কি কি হচ্ছে। আমার তোমাকে একটা কথা পরিষ্কার করে বলে দেওয়াই ভালো যে যেটা আমাদের সাথে ঘটেছে সেটা না আমার দোষ ছিল না নীলুর কোনো দোষ আছে। অন্য কারোর ভুলের শাস্তি নীলু কেন পেতে যাবে? যেই সব কথা ওর উদ্দেশ্যে বলছো সেটা কিন্তু ও ডিজার্ভ করে না বৌমুনি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দেখো, যা হবার হয়ে গেছে, ফরগেট ইট। তুমি এবার এই মেয়েটিকে ডিভোর্স দাও। ওর পোস্ট তো চাইবেই, যা হারাবাতে ফ্যামিলি থেকে উঠে এসেছে সেটাও তুমি মাসে মাসে পাঠিয়ে দেবে। সূর্য, প্লিজ তুমি এখান থেকে বেরিয়ে এসো। তুই বুঝলি না দিদি ভাই, আমাকে কি কি সহ্য করতে হবে তুই বুঝলি না। নিচু হতে হতে আমি যে মাটিতে মিশে যাচ্ছি। একবার বাড়ির বাইরে রাত কাটানোর জন্য সবার থেকে অনেক অপমান সহ্য করতে হয়েছে, যদিও তাতে আমার কোনো দোষ ছিল না। তোরা বুঝেছিলি সেটা, কিন্তু এবারের লোকজন তো সেটা মানতে পারেনি। এত এত অপমান কি আমার প্রাপ্য ছিল? শোনো বৌমনি, আমি ডিভোর্সের কথা ভাবছিও না আর ভাববও না।
যাকে আমি বিয়ে করে স্ত্রী বলে এনেছি আমি তাকেই মান্যতা দেব, আর আমি সবার থেকেই সেই জিনিসটা এক্সপেক্ট করি। আমি যখন এই পুরো বিষয়টাকে অ্যাকসেপ্ট করতে পেরেছি তখন তোমাদেরকেও সেটা করতে হবে, আর যদি না পারো তাহলে সেটাও আমাকে জানো। তুই কি আমাদের ভয় দেখাচ্ছিস? মানে বাবা মাকে থ্রেট দিচ্ছিস যে আমরা যদি এই বিয়েটা মেনে না নিই তাহলে তুই বাড়ি ছেড়ে চলে যাবি? আমি তো এসব কিছুই বলিনি দাদা, তুই তোর মুখের কথা আমার উপর বসাস না। আমি সমস্ত পরিস্থিতি দেখে বুঝে তারপরেই সিদ্ধান্ত নেব, তবে সেটা কখনোই না নীলুকে ছেড়ে না নীলুর এগেইনস্টে যাবে। সূর্যদা সবার বিরুদ্ধে গিয়ে কতবার লড়াই করবে আমার জন্য, সবার থেকে খারাপ হয়ে গেল। দিদিভাই যে মানুষটা তোকে এত ভালোবাসলো, তুই বলেছিস বলে আমার সম্মানের জন্য লড়াই করতে গিয়ে মাথা নিচু হয়ে যাচ্ছে তার। সবাই ভুল বুঝছে ওকে। এই তোমরা থামো তো। সূর্য দাদুভাই জেদ ধরে বসে আছে এই মেয়েকে নিয়ে সে সুখী হবে, সংসার করবে। তোমরা এত অশান্তি করছো কেন বলো তো? আজকে একটা শুভ দিনে ওসব ডিভোর্সের কথা বলবে না তো। বাবা, আজকে আশীর্বাদের কাজটা তো তাড়াতাড়ি শেষ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। আপনি বয়োজ্যেষ্ঠা, আপনি আগে বসে করে নিন, তারপর আমরা বাকি যারা আছি। বলি তুমি আশীর্বাদ করবে না আমি করব? ও বৌমা, বসো বসো বসো, দাদু ভাই বসে পড়ো। আমি তোমায় দেখিয়ে দেব রাই, আমার স্ত্রীকে নিয়ে আমি কতটা সুখে থাকতে পারি। আমাদের দুজনার পথ আলাদা হয়ে গেছে, কিন্তু আমি আমার পথে, আমার আর নীলুর নতুন জীবনের পথে এতটুকু দুঃখ, এতটুকু ম্লানময়তা আসতে দেব না। আমি এতটুকু কষ্ট পাবো না। আর সব কিছুর কাউন্টডাউন আজ থেকেই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হ্যালো হ্যালো, হ্যাঁ আমি সোমরাজ ব্যানার্জি বলছি। লোন পারপাসে আপনার সঙ্গে কথা হয়েছিল, আমাকে একটু স্টেট। না, আমরা খবর নিয়ে দেখেছি আপনি দেউলিয়া হয়ে গেছেন, আপনাকে লোন দেওয়া যাবে না। Not done. Not done. Not done. মনিকা ম্যাম বলছিলেন কালকে বাবার জন্য খুব ভালো একটা ইনজেকশন দেবেন, আবার ফোন করে কনফার্ম করে নি। আপনার কাছে কল করার জন্য কোনো বৈধ রিচার্জ প্ল্যান নেই। অনুগ্রহ করে অবিলম্বে রিচার্জ করুন। কোথায় এসে দাঁড়িয়েছি? তিতিরের ফোনে ব্যালেন্স ভরে দেব সেটুকুও নেই। সেটা করতে গেলে খাওয়ার টাকা থাকবে না। জল। রোজ ওই একই তরকারুটি খাচ্ছেন সোমরাজবাবু। আজকে যদি বাড়িতে একটু ভাত রান্না করা যায় তাহলে সোমরাজবাবুরও পেটে একটু পুষ্টিকর খাবার ঢুকবে। রাস্তার তরকারুটি খাওয়ার তো অভ্যেস নেই। তিতির, এই তিতির, কি করছো তুমি এটা? হ্যাঁ, কেন করছো সব? ছাড়ো। গেস্ট হাউসে কি করেছিলে মনে নেই? এই স্টোভ জ্বালাতে গিয়ে কি কাণ্ডটা ঘটেছিল ভুলে গেছো? চলো আমি করছি। তিতির, কি রান্না করবে কিছু ভেবেছো? ভাত আর ডিম। ভাত আর ডিম? তাহলে প্রেসার কুকারটাতে ভাত রান্না করতে হবে। ও তুমি এক কাজ করো, তুমি 2 কাপ জল আর 1 কাপ চাল রেডি করো। আমি আসছি, রেডি করো।
রেড ডান। ওকে, ভেরি গুড। এর মধ্যে এরকম ঠুংঠাং করে কিসের শব্দ? আপনি তো বললেন। আমি কি বললাম? বললেন তো 2 কাপ জল আর 1 কাপ চাল দিতে। তো সেটা প্রেসার কুকারের মধ্যে কাপ কি দেয় তিতির? তোকে কে শিখিয়েছে এরা? তিতির তুমি সরি। তুমি পারো বটে। সরি। আরে তোমাকে কি বলি আমি, মানে এরকম ভাবে কেউ সত্যি কে যে তোমাকে রান্না শিখিয়েছে আমি। হতে দাও, এবার চুপচাপ বসে দেখো। মানে এই সমস্ত আমি বুঝতে পারি না কি তুমি সত্যি তিতির। ভাত কিভাবে বানাতে হয় সেটা আমি জানি সোমরাজ বাবু, কিন্তু আপনার মুখের এই হাসিটা দেখার জন্যই এত কিছু। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আসলে আমি না এক্সাইটেড ছিলাম এত, আপনি বললেন আপনার ডাক্তার বন্ধু বাবার জন্যই অব্যর্থ ওষুধের ব্যবস্থা করেছে, যেটা দিলে বাবা সুস্থ হয়ে যাবে, সেটা নেওয়ার জন্য। হ্যাঁ, আমাকে দিয়েছে। জাস্ট আ মিনিট। উনি বলেছেন এটা যদি দেওয়া যায় তাহলে কিন্তু সুস্থ হয়ে যাওয়ার চান্সেস অনেকটাই বেড়ে যাবে। থ্যাংক ইউ। এই ওষুধটা বাবাকে যে করেই হোক দিতেই হবে। আর আপনি কালকে যে অ্যান্টিডোটের কথা বলছিলেন সেটা একটা ওষুধের দোকান থেকে আমি জোগাড় করতে পেরেছি, আর বাবাকে সেটা ইনজেক্টও করা হয়ে গেছে। বাহ, খুব ভালো, খুব ভালো। আর শোনো, আমার মনে হয় মালিনী সুজয়দাকে ইনজেকশন ছাড়াও অন্য কোনো ওষুধ দেয়। আমার এই ওষুধগুলোর স্যাম্পল চাই, আমি ল্যাব টেস্টে পাঠাবো। হ্যাঁ, আমি ওই ওষুধগুলো জোগাড় করবো। এইটা কত টাকা পড়েছে ম্যাম? ওটা তোমার ওই 6,783 টাকা মতো পড়েছে আর কি। 6,000? এত টাকা কোথা থেকে দেব? আমার কাছে তো নেই। সোমরাজ বাবুর কাছেও কি হবে? কি হয়েছে তিতির? আসলে আমার পার্সে না এখন অত টাকা নেই। আপনি এক কাজ করুন, এটা রাখুন, আমি সন্ধ্যাবেলায় এসে টাকাটা দিয়ে ওষুধটা নিয়ে যাব। কি যে বলো না তিতির। আরে বাবা, টাকা পয়সা পরে দিলেও হবে, আগে ওষুধটা তো পড়তে দাও। এটা আগে তুমি সুজয়দাকে ইনজেক্ট করার ব্যবস্থা করো, তারপরে না হয় টাকা দিয়ে যেও। তাছাড়া তুমি তো টাকাটা দেবে না তাও তো নয়, আর দেওয়ার ক্ষমতা যে নেই সেটাও নয়। তাই এসব ভেবো না, আগে তুমি এটা পুশ করার ব্যবস্থা করো, পরেই না হয় টাকা দিয়ে যেও। ঠিক আছে, যাও যাও যাও। বাবা গুড মর্নিং। আমি এসে গেছি। শোনো, আজকে তোমার জন্য একটা অব্যর্থ ওষুধ নিয়ে এসেছি। এটা 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 যদি শুরু হয়ে যায় তোমার সুস্থ হওয়ার চান্সেস আরো অনেক বেশি বেড়ে যাবে। কে পাঠিয়েছে বলো তো? মনিকা আন্টি। তুমি চেনো তো? মনিকা আন্টি পাঠিয়েছে এটা, কিন্তু সমস্যাটা হচ্ছে আমি তো দিতে পারবো না, নার্সকে এসে দিতে হবে। কেমন? বের করে রাখি। নার্সটা যে কি করছে নিচে, এখনো আসছে না কেন? বাবা, এটা দিয়ে দাও ওকে, ওনাকে। কি এই মা ঠাকুরুন আছেন না, রাগি মা ঠাকুরুন, উনি দিয়ে গেলেন, বললেন স্যারকে এটা দিয়ে দিতে এক্ষুনি ইনজেকশনটা। আমি একটা পাশ করা নার্স, ম্যাডাম আমাকে না দিয়ে এই আয়া বুড়িকে দিয়ে গেল? না মা, উনি তোমাকেই খুঁজছিলেন, বললেন খুব তাড়াতাড়ি ইনজেকশন দিয়ে দিতে। কি খুব আর্জেন্ট? চাকরি চলে যাবে। চুপ করো না। চাকরি চলে যাবে, চাকরি চলে যাবে। দেখি দেখি ইনজেকশনটা তাড়াতাড়ি দিয়ে না বাবা। সত্যি যদি মালিনী ব্যানার্জি চলে আসে তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। এইবার বাবা সুস্থ হবেই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।
মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি ব্যাপার? হাই, ওই দিক থেকে তুমি কোথা থেকে আসছিলে? ওদিকে তো ম্যাডামের ঘর। ডিউটি তো শেষ, বাড়ি যাব বলে আর ভুলে গিয়ার মতো বাড়ি কোন দিকে যাই কিছু বুঝতে পারি না। তুমি বাড়ি যাচ্ছ তো, আমার নিয়ে চলো, নিয়ে চলো। চলো 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 তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, ও যাচ্ছে, ভুলে যাচ্ছে। সকালে ইনজেকশনের কথাটা বলবে না তো নার্স? যদি কোনো মতে বলে ফেলে তাহলে তো সব শেষ। এই তোমাদের ডিউটি আওয়ার্স কি ওভার? হ্যাঁ, কালকে টাইমে চলে এসো। হ্যাঁ ম্যাডাম। এই শোনো, আমার ঘর থেকে না কয়েকটা জিনিস আমি খুঁজে পাচ্ছি না। ধরো জুয়েলারি আর কসমেটিক্স না হয় বাদ দিলাম, একটা ডায়মন্ড স্টাডেড লিমিটেড এডিশন পেন ছিল, সেটা আমি খুঁজে পাচ্ছি না। কে নিয়েছে সেটা? ওটা হীরের পেন? আমি তো আতিপাতি ভেবেছিলাম। এই বুড়ি, তুমি কি আমার ঘরে ঢুকেছিলে? আমার ঘরে ঢুকে তুমি কি পেনটা নিয়েছো? সত্যি করে বলো। আপনার পেন আর জুয়েলারি চুরি গেছে। এদিকে এদিকে রান্না করে কয়েকটা জিনিস খুঁজে পাওয়া যাচ্ছে না, জানেন? মানে আপনি কি আমাকে সন্দেহ করছেন? কি অদ্ভুত ব্যাপার ম্যাডাম, আমি একটা পাশ করা নার্স, আমি চোর চুরি করব? আমার মনে হচ্ছে আমি জানি কে চুরি করেছে, সেটা আমি ধরিয়ে দিতে পারি। কে? কে বলবো? এই বুড়ি, এই বুড়ি চুরি করেছে, ছেড়ে দিয়েছে, সবকিছু ছেড়ে দিয়েছে। কি বলছো তোমরা এইসব? আমার বয়সটা দেখেছো, একটু তো সমান। আমি করিনি চুরি কিছু। এই বুড়ি, একদম বাজে কথা বলবে না। সত্যি করে বলো তো, তুমি ঘরে ঢুকে জিনিসগুলো চুরি করেছো না? সত্যি করে বলো, নাহলে দুজনকেই পুলিশে দেবো। মা, নার্স কিন্তু খুব একটা ভুল কথা বলেনি, জানেন তো? এই বুড়ি সকালে একটা হার পরে এসেছিল। দেখি 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 দেখি, এই যে এইটা। সর্বনাশ! এখন এসব থানা পুলিশ হলে তো আমি ধরা পড়ে যাব, আমার লক্ষ্য থেকেও আমি ভ্রষ্ট হয়ে যাব। না না, সেটা হতে দেওয়া যাবে না। বাবাকে আগে সুস্থ করতে হবে। ক্ষমা করে দিন ম্যাডাম, আমি ওই গিয়ে একটা বললেন তিতির নাকি ওর ঘরের সামনে দিয়ে যেতে যেতে দেখলাম এই হাতটা ধুলোয় পড়েছিল। আমি ভাবলাম কি সোনা আর পুঁতি ধুলোয় রেখে দেবে, তাই পরে নিয়েছি। বুড়ির কি সকাল্লা থাকতে নিয়ে আমার চুরি বুঝিনি। জিনিসগুলো বার করো, নাহলে আমি নিজে তোমার ব্যাগ তল্লাশি করবো। দাও দেখি। ব্যাগে তো বাবার ওষুধের স্ট্রিপ, এগুলো ধরা পড়ে গেলে তো সব শেষ। আবার ওষুধগুলো ল্যাবে পাঠানো হবে না, আর আমিও ধরা পড়ে যাব যে আমি তিথির। কি করবো এখন? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। না, থামলে হবে না, আমাকে যেভাবেই হোক ওদের হাত থেকে পালাতে হবে। কি ভাবলি দৌড়ে পার পেয়ে যাবি? তা তো হবে না, মরতে তো তোকে হবেই, নাহলে তোর বান্ধবী আলোক পণ্ডাকে ফাঁসাবো কি করে? মিসদা,
তোদের না মুখ চোখ দেখে মনে হচ্ছে কিছু একটা ঘটেছে। রুচি কোথায়, কি হয়েছে ওর? প্রদীপ ভাই কি হয়েছে বলো না প্লিজ, কোথায় রুচিরা? চয়ন, আমাদের এক্ষুনি একবার থানায় যেতে হবে। থানায়? আবার থানায় কেন যেতে হবে? কি হয়েছেটা কি বলো না। চয়ন, রুচি কিন্তু অফিসের কাজেও যায়নি আর মেদিনীপুরেও যায়নি। তাহলে কোথায় গেছে? রুচিরা মিত্রগণ, আলোকপর্ণা দত্ত, এইবার তোমায় কে বাঁচাবে? এবার তো তোমার আর বান্ধবীও রইল না যে তোমায় বাঁচাবে। আমার গায়ে হাত তোলা থেকে আমায় জেল খাটানো, এই সব কিছুর মাসুল তোমায় দিতে হবে। সবাই জানবে বোম স্বপনকে দিয়ে তুমি তোমার বান্ধবীকে খুন করিয়েছো, আর সেটা প্রমাণ করবে কে? আমি। চয়ন, আসলে রুচি খুব ডেঞ্জারাস একটা লোককে নিয়ে সোশ্যাল মিডিয়া একটা পোস্ট দিয়েছিল, আর সেখান থেকে সব গন্ডগোল শুরু হয়। তারপরে আমি ভয় পেয়ে গিয়ে রুচিকে কাটোয়ায় চলে যেতে বলেছিলাম। তোমরা দুই বন্ধুই না খুব জেদি। পর্ণা, আমি তোমাকে আগেই বলেছিলাম পুলিশের সাহায্য নিয়ে যা করার করো। শেষ পর্যন্ত পুলিশের কাছে আসতে হলো তো, পুলিশের সাহায্য নিতে হলো তো। মেজদা, আমি না এখানে দাঁড়িয়ে থেকে না সময় নষ্ট করতে পারবো না। আমি স্যারের কাছে যাই, কথা বলে দেখি কি করা যায়। তোরা কোনো খবর পেলে জানাস। মোদি ভাই জানি। হ্যাঁ, আর শোন, যা করবি মাথা ঠান্ডা রেখে করবি, ঠিক আছে? যা। ম্যাডাম, একটা ব্যাড নিউজ আছে। ব্যাড নিউজ মানে কি হয়েছে অফিসার? আমাদের কাছে এইমাত্র খবর এসে পৌঁছেছে মহিনগঞ্জ এলাকায় গুলি চলেছে। একটা মেয়েকে গুলি করা হয়েছে। মেয়েটার গাড়ি আছে, মেয়েটার গাড়ি ওখানেই পড়ে আছে, আর ড্রাইভার পালিয়েছে। আমরা গাড়ির নাম্বারটা মিলিয়ে দেখেছি, আপনাদের দেওয়ার নাম্বার আর গাড়ির নাম্বারটা সেম। না না অফিসার, এটা হতে পারে না। রুচির কিচ্ছু হতে পারে না, আমি বিশ্বাস করি না। আমরা এখন স্পটে যাচ্ছি, স্পটে গিয়ে ডিটেলসটা আপনাদের জানাচ্ছি। স্যার আমরাও যাবো, প্লিজ প্লিজ আমাদের নিয়ে চলুন। চলুন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আল্লাহ, ভিজে আছে না মরে গেছে? হ্যাঁ, না না, এখনো তো প্রাণ আছে। বাবা, হাতে গুলিও তো লেগেছে। কি করবো এখন? এই মেয়ে শুনতে পাচ্ছ? আলোটা তো এদিকেই আসছে, কি করবো এবার? এই মাঝি, এত রাত এখানে কি করছিস? আগে বাবু, আমি তো এই সময় নৌকা বাঁধি। আজ এখানে কোনো বডি পড়ে থাকতে দেখেছিস? বডি মানে? তোকে অত ভাবতে হবে না, তুই শুধু বল কোনো মেয়েকে এখানে পড়ে থাকতে দেখেছিস? হায় আল্লাহ, এরা তো মেয়েটারই খোঁজ করতে এসেছে। হাব দেখে মনে হচ্ছে এরাই মেয়েটাকে গুলি করেছে। না না, আমি এদের সত্যিটা বলবো না। এই বুড়ো, অত কি ভাবছিস? বল তাড়াতাড়ি। না বাবু, আমি কোনো মেয়েকে দেখিনি এখানে। মেয়েটা নদীর পার ঘেঁষে দৌড়চ্ছিল, কয়েকটা ছেলে তাড়া করছিল, তারপর গুলি করলো। গুলি চলার পরে ঠিক কি হলো? গুলি খেয়ে মেয়েটা ওই
নদীর মধ্যে গড়িয়ে পড়ে গেল। তো আপনারা দেখেছেন অথচ কেউ এগিয়ে যাননি? কি করবো দিদি, আমরা হলাম গিয়ে সাধারণ মানুষ, আমাদের তো প্রাণের ভয় আছে। আর সত্যি কথা বলতে কি, এই ঘটনাটা চোখের সামনে দেখে আমরা খুব ভয় পেয়ে গেছিলাম। আপনারা স্পষ্ট দেখেছেন গুলি লাগতে? হ্যাঁ হ্যাঁ, আরে গুলি লেগেছিল বলে তো মেয়েটা জলের মধ্যে পড়ে গেল, মনে হচ্ছে স্পট ডেথ। না না, এটা হতে পারে না। রুচির কিছু হতে পারে না, ও বেঁচে আছে। ওর কিছু হতে পারে না। পনা 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 চোখ খোলো, পনা 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 চোখ খোলো, পনা পনা রুচি কোথায়? পনা শান্ত হও, পনা শান্ত হও। পনা পুলিশ তো খুঁজছে, ওকে নিশ্চয়ই পাওয়া যাবে। না না, আমি ওকে খুঁজবো। পনা কোথায়? রুচিকে খুঁজতে হবে আমাকে। করো না, তুমি কোথায় যাবে? আমি চলে যাব, আমি জানি ওখানেই আছে, ওর কিচ্ছু হয়নি। পনা ম্যাডাম কি এখানে দাঁড়াও, পনা প্লিজ। কেন বুঝতে পারছো না? রুচি ওখানে আছে, ওকে বাঁচাতে হবে, আমার যেতে হবে ওখানে। দরকার পড়লে স্বর্গ মর্ত পাতাল সব এক করে আমি খুঁজবো, কিন্তু রুচিকে বাঁচাতেই হবে। রুচি কোথায় তুই? রুচি! জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দেখো ভুলকি, ভালো করে বোঝো ব্যাপারটা। একটা সাপের অ্যাভারেজ রিফ্লেক্স টাইম হচ্ছে 44 to 70 মিলিসেকেন্ডস। একটা বেড়ালের অ্যাভারেজ রিফ্লেক্স টাইমিং হচ্ছে 20 to 70 মিলিসেকেন্ডস। একটা মাছের রিফ্লেক্স টাইম হচ্ছে 20 মিলিসেকেন্ডস, আর সেখানে একটা মানুষের রিফ্লেক্স টাইমিং হচ্ছে 250 মিলিসেকেন্ডস। মানে মানুষের রিফ্লেক্স টাইম কিন্তু অনেক বেশি, কিন্তু এটা কমানো যায় প্র্যাকটিসের মাধ্যমে। থ্রু আউট প্রপার প্র্যাকটিস করতে থাকলে রিফ্লেক্স টাইমিং 190 মিলিসেকেন্ডস অবধি নামিয়ে আনা যেতে পারে, বুঝলে? এই যে ঘুষিটা আনাতে পারলে না, যদি প্র্যাকটিস করো তাহলে ঠিক সময় নিজের মাথাটা সরিয়ে নিজেকে বাঁচাতে পারবে, বুঝেছো? 3 মাস সময় দিচ্ছি, 3 মাসের মধ্যে নিজের রিফ্লেক্স টাইমিং কমাতে হবে। মানে প্রতিপক্ষের ঘুষি আগে থেকেই অ্যান্টিসিপেট করে নিজেকে বাঁচাতে হবে, বোঝা গেছে? জিনিসপত্রগুলো ভাবছি একটু নতুন ভাবে সাজাবো। স্যার বলছি, চকলেটগুলো বাইরে রাখলে হয় না? বাচ্চারা দেখে ভেতরে আসবে, ভালো হবে না? মন্দ বলনি। গুড, রিফ্লেক্স বেড়েছে। এটা কি হলো বুঝলাম না তো। আরে ট্রেনিং ট্রেনিং। ফুলকি বিখ্যাত বক্সার হওয়ার পথে এগিয়ে চলছে। স্যার শুনছেন তো, সবাই এখন থেকেই বলছে ফুলকি দাস একজন বিখ্যাত বক্সার হবে। হাওয়ায় উঠতে খুব ভালো লাগে না ফুলকি দাস? ওরা বললো আর তুমিও নাচতে শুরু করে দিলে। আরে দমটা আরো বাড়াতে হবে তোমার। ফুলকি
ভেরি গুড। এবার তুমি তৈরি প্রফেশনাল লেভেলের বক্সিং কম্পিটিশনের জন্য। তুমি তৈরি পুলকি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বুঝলি ফুলকি, এই হচ্ছে পূর্ব মেদিনীপুরের বক্সিং অ্যাসোসিয়েশন। রোহিতকে আমি প্রথম এখানে নিয়ে এসেছিলাম, আর তোর স্যার কিন্তু এখান থেকেই শুরু করেছিল। আমি একজনের নাম রেজিস্ট্রেশন করাতে চাই। আমি সুকুমার স্যারকে ফোন করেছিলাম। হ্যাঁ, সুকুমার বাবু বলে রেখেছেন এই ফর্মটা নিয়ে একটু ফিল আপ করে দিন। আপনাকে বক্সিং এর জগতে দেখে খুব ভালো লাগছে। দেখো ধানু দিদি, স্যার কিন্তু আজকে আমার জন্য এখানে এলো। মুখটা দেখো ঝকঝক করছে। ফুলকি দাস তো এটাই চেয়েছিল, স্যার এইভাবেই একদিন কলকাতার বক্সিং অফিসে ঢুকবে আমায় নিয়ে, মাথা উঁচু করে। আমরা জানি ফুলকি, আর দেখো ভাই বক্সিং এর দুনিয়াতেই সব থেকে খুশি থাকে। এই ফুলকি, এসো এবার ফর্মটা ফিল আপ করতে হবে। এই ফুলকি বলছি, তোমার যখন খুব নামটা হয়ে যাবে না, তখন তোমার প্রথম ইন্টারভিউটা আমি নেব, মানে আমার চ্যানেলের জন্য। আগে থেকে বলে রাখলাম। দেখেছো? আরে বাবা, ফুলকি চ্যাম্পিয়ন হলো, ওকে তোকে পাত্তা দেবে নাকি? হ্যাঁ ফুলকি এসো, সই করতে হবে। বাংলাতেই সই করো, দয়া করে বানানটা ভুল করো। ফুলকি দাস লিখলে কেন? রায়চৌধুরী হবে তো। এই পিয়াল যা তো আরেকটা ফর্ম নিয়ে। হ্যাঁ হ্যাঁ। এই মেয়েকে কি বলবো বলতো, সারাক্ষণ ধরে নিজেকে শুধু ফুলকি দাস এই বলতে বলতে না ফুলকি দাসটাই লিখে ফেলবো। আমি তো ফুলকি দাসই দিদি, ইচ্ছে করে লিখেছি। ব্যাস শুরু হয়ে গেল আরেকটা পাকামো। স্যার, আপনি কি আমায় সত্যি ফুলকি রায়চৌধুরী ভাবেন? মানে? না মানে, আপনি তো এখনো শালিনী ম্যাডামকেই শালিনী রায়চৌধুরী ভাবেন। ঠিক বলেছি না? শালিনী ম্যাডাম তো বলেছিলেন শালিনী ম্যাডাম আবার ফিরে আসবেন। তাহলে আর কোন ভরসায় ফুলকি দাস ফুলকি রায়চৌধুরী সই করবে? যেদিন আপনি শালিনী ম্যাডামের জায়গায় ফুলকি দাসকে স্ত্রী হিসেবে ভাববেন, সেদিন ফুলকিও ফুলকি রায়চৌধুরী সই করে দেবে, মাথা উঁচু করে। ফুলকিকে যতটা ছেলে মানুষ ভাবি, ও অতটাও ছেলে মানুষ নয়। ওর মনেও অভিমান জমে আছে, এতটা অভিমান। ঠিক আছে, নামে কি এসে যায়। আচ্ছা রোহিত, ফুলকি অন্তর্জেলা বক্সিং কম্পিটিশনে নাম তো দেবে নাকি? হ্যাঁ দেবে তো। পূর্ব মেদিনীপুর থেকে 3 জনকে সিলেক্ট করা হবে, তারা পরবর্তীকালে অন্য জেলার বিরুদ্ধে খেলবে। এই বক্সিং কম্পিটিশন থেকেই ফুলকি দাস বক্সার হিসেবে আত্মপ্রকাশ করুক। দাবাই এই নে। স্যার, আপনি ফুলকি দাসকে ভালোবাসুন বা না বাসুন, ফুলকি দাস আপনার মাথা উঁচু করবেই ছাত্রী হিসেবে, দেখবেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।